আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। 37তম BCS এর 1 নম্বর ক্লাসটা আমি আজ আপনাদের করাবো। দেখেন 1 নম্বর অঙ্কে বলেছে 261টি আম 3 ভাইয়ের মধ্যে 1/3, 1/5, 1/9 অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাই কতটি আম পাবে? 3 ভাইয়ের মধ্যে এই অনুপাতে ভাগ করে দিয়েছে, আমরা সেটা লিখে নিয়েছি। 3 ভাইয়ের মধ্যে আমগুলোর অনুপাত 1/3 1/5 1/9। কিন্তু আমরা খেয়াল করি এখানে ভগ্নাংশ আকারে আছে অনুপাতগুলো, আমাদের ক্যালকুলেশনে অসুবিধা হবে ভগ্নাংশ দিয়ে করতে। আর মোট আম আছে আমাদের 261টি। তার জন্য আমরা এই ভগ্নাংশগুলোকে স্বাভাবিক সংখ্যায় পরিণত করব। এখন খেয়াল করি এমন সংখ্যা দিয়ে গুণ করব আমরা অনুপাতগুলোকে যেন হর কেটে শুধু লব থাকে, নিচের সংখ্যাটা কেটে গিয়ে শুধু লব থাকে। এখন কত দিয়ে গুণ করলে আমাদের হর কেটে শুধু লব থাকবে সেটা বের করতে গিয়ে আমাদের হরগুলোর লসাগু বের করতে হবে। দেখেন হর আছে এখানে 3, 5, 9, 3, 5, 9। এটা লসাগু যদি আমরা করি 1, 5 আর 3 × 3 9। এখন আমরা গুণ করি 3 × 3 9, 9 × 5 45, 5 নং 45। আমরা 45 পাচ্ছি। তাহলে 45 দিয়ে আমরা তিনটা অনুপাতকেই গুণ করব। 1/3 × 45 দ্বিতীয় অনুপাত 1/5, 1/5 × 45 1/9 আছে, 1/9 × 45। এখন আমরা কেটে দেই লব হর দিয়ে। 3 দিয়ে কাটলে হচ্ছে 3 15 45। তাহলে এখানে পাচ্ছি আমরা 15 5 দিয়ে কাটলে হচ্ছে 5 নং 45 9 9 দিয়ে কাটলে হচ্ছে 5 নং 45 5। তাহলে আমরা অনুপাত পেলাম 15:9:5। এখন প্রথম ভাই কতটি আম পাবে এটা বের করতে গিয়ে আমাদেরকে অনুপাতগুলোর যোগফল বের করতে হবে। এটা নিশ্চয়ই প্রথম ভাইয়ের আমের অনুপাত, প্রথমটা 15। তাহলে অনুপাতগুলোর যোগফল বের করি। যোগফল 15 + 9 + 5। তাহলে আমরা পাচ্ছি 29। আচ্ছা, আমরা অনুপাতের একটি সূত্র জানি, একটি অংশের পরিমাণ সমান ওই অংশের আনুপাতিক সংখ্যা বাই অনুপাতগুলোর যোগফল ইনটু প্রদত্ত রাশি। খেয়াল করি এটা এভাবে আমাদের সূত্র মনে থাকবে না, আমরা সহজ ভাষায় বলি। যে অংশের পরিমাণ নির্ণয় করতে বলছে প্রথম ভাই কতটি আম পাবে, তাহলে প্রথম ভাইয়ের আমের পরিমাণ সমান ওই অংশের আনুপাতিক সংখ্যা, অর্থাৎ অনুপাতে প্রথম যেটা আমরা পেয়েছি প্রথম ভাইয়ের আনুপাতিক সংখ্যা ভাগ অনুপাতের যোগফল, অনুপাতগুলোর যোগফল ইনটু প্রদত্ত রাশি অর্থাৎ মোট সংখ্যা। এভাবে আমরা মনে রাখব। তাহলে প্রথম ভাই আম পাবে, এই সূত্রে আমরা বসাই। ওই অংশের আনুপাতিক সংখ্যা দেখেন 15। তাহলে আমরা লিখতে পারছি 15 অনুপাতগুলোর যোগফল নিচে লিখব 29 ইন্টু প্রদত্ত রাশি অর্থাৎ মোট সংখ্যা 261 এতটি আম। তাহলে এটা উপরে নিচে কাটাকাটি করে পাশাপাশি গুণ করলে আমরা পাবো 135টি আম।
তো প্রথম ভাই আম পাবে 135টি। তাহলে আমাদের আনসার ঘ। 2 নম্বর অঙ্কে বলেছে 10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে। কত হারে মুনাফা পাওয়া যাবে অর্থাৎ মুনাফার হার চেয়েছে আমাদের। তার আগে আমাদের দেখেন দেওয়া আছে যে 10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করছে। দুই রকমভাবে বিনিয়োগ করছে। সেই দুইটা থেকে আমাদের মোট মুনাফা মোট মূলধন বের করতে হবে। সেই মোট মূলধনের উপর আমাদের মুনাফার হার কত হবে সেটা বের করতে হবে। 10% মুনাফা অর্থাৎ 100 টাকায় 1 বছরের মুনাফা 10 টাকা। তাহলে মুনাফার হার এখানে আমরা পাবো R = 10%। প্রথম ক্ষেত্রে যেহেতু তাহলে R1 দেই 10%, আর পার্সেন্ট উঠাইতে গেলে 10/100 100 দিয়ে ভাগ করতে হবে। R1 পেলাম। তারপর দেখেন 3000 টাকা অর্থাৎ আসল P = 3000 টাকা এবং N = আমরা সময়, এখানে আমি বলেছি 10% অর্থাৎ বোঝায় 100 টাকায় 1 বছরের মুনাফা অর্থাৎ সময় আমাদের 1 বছর। এই ক্ষেত্রে আমরা P1 দেই। মুনাফার সূত্র আমরা জানি I1 = P1 N, N যেহেতু একই N1 দিলেও হচ্ছে N1 R1। এক্ষেত্রে আমরা মুনাফাটা বের করব। P1 এর মান আমরা পেয়েছি 3000 ইন্টু N1 এর মান 1 ইন্টু R1 এর মান পেয়েছি 10/100। তাহলে এখান থেকে আমরা মান পাবো, ক্যালকুলেশন করলে পাচ্ছি 300 টাকা। আমরা একটা মুনাফা পেয়েছি 300 টাকা। আবার দেখেন দ্বিতীয় ক্ষেত্রেও আমরা মুনাফা নির্ণয় করব। তাহলে এখানে বলছে 8% মুনাফা। এখন আমরা মুনাফার হার 8% মুনাফায় অর্থাৎ পার্সেন্টেজ সেটা মুনাফার হার। তাহলে R2 = লিখতে পারি 8%, পার্সেন্ট উঠাই দিব 8/100। আর এখানে বলেছে আসল P2 = 2000 এবং যেহেতু 8% মুনাফায় অর্থাৎ 100 টাকায় 1 বছরের মুনাফা 8 টাকা, তাহলে এক্ষেত্রে আমরা N2 পাবো 1 বছর। এটা টাকা। খেয়াল করেন এক্ষেত্রেও আমাদের PNR দেওয়া আছে। আমরা I2 অর্থাৎ মুনাফা বের করব। I2 = P2 N2 R2। এগুলো গুণ করে দেই। P2-র মান 2000 ইন্টু N2-র মান 1, R2-র মান 8/100। এখানে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 160 টাকা। আমরা দুইটা মুনাফা পেয়েছি এবং দুইটা মূলধন বা আসলকে আমরা মূলধনও বলে থাকি। দুইটা আসল পেয়েছি। তাহলে মোট মূলধন মোট মুনাফা আমরা বের করে সেক্ষেত্রে মুনাফার হারটা নির্ণয় করব। মোট মুনাফা আমরা দুই ক্ষেত্রে পেয়েছি I1 I2। I1-এ পেয়েছি 300 টাকা আর I2-তে পেয়েছি 160 টাকা। তাহলে মোট মুনাফা আমরা পেলাম 460 টাকা। মোট মূলধন দেখেন এখানে 3000, এখানে 2000। P1 + P2 3000 + 2000 এত টাকা। তাহলে আমরা পাচ্ছি মোট মূলধন 5000 টাকা। এবং দুইটা ক্ষেত্রেই আমাদের সময় ছিল 1 বছর। তাহলে সময় N = আমরা লিখতে পারি 1 বছর।
এক্ষেত্রে আমাদের নির্ণয় করতে হবে মুনাফার হার, কত হারে মুনাফা পাওয়া যায়, অর্থাৎ মুনাফার হার। আমরা জানি I = PNR। মুনাফার হারকে আমরা আর দিয়ে প্রকাশ করি, এখান থেকে আর বের করব। আর যদি এখানে রেখে দেই PN I এর নিচে চলে যাবে, I/PN। I এর মান আমরা পেয়েছি 460 আর P এর মান পেয়েছি 5000 ইন্টু সময় N পেয়েছি আমরা 1 বছর। এখন খেয়াল করেন, আর যদি দেওয়া থাকে, মুনাফার হার যখন দেওয়া থাকে তখন পার্সেন্টেজ উঠাতে গেলে আমরা 100 দিয়ে ভাগ করি, এবং যখন আর মুনাফার হার নির্ণয় করতে বলবে তখন আবার পার্সেন্টেজ আমাদের আনতে হবে। এজন্য আমরা 100 দিয়ে গুণ করব, গুণ 100, 9.2%। তাহলে আমাদের আনসার খ 9.2%। 3 নম্বরে বলেছে 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় 8টি ডিম বিক্রয় করলে শতকরা লাভ কত হবে? খেয়াল করেন, ক্রয় মূল্য বলেছে যে 100 টাকায় 10টি ডিম কিনেছে এবং বিক্রয়ের ক্ষেত্রে বলেছে 100 টাকায় 8টি ডিম বিক্রয় করেছে। তাহলে আমরা লিখতে পারি 10টি ডিমের ক্রয় মূল্য 100 টাকা। 10টি ডিমের ক্রয় মূল্য 100 টাকা। তাহলে আমরা একটির ক্ষেত্রে বের করি একটি ডিমের ক্রয় মূল্য। তাহলে আমাদের লাভ ক্ষতি একটির ক্ষেত্রে দুইটাই, বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য একটির ক্ষেত্রে বের করলে আমাদের সুবিধা হবে লাভ ক্ষতি বের করতে। একটি ডিমের ক্রয় মূল্য যখন কম চাচ্ছে তখন ভাগ 100/10 টাকা। তাহলে এখানে পাচ্ছি আমরা 10 টাকা। ক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম। এখন দেখেন 100 টাকায় 8টি ডিম বিক্রয় করছে, তাহলে 8টি ডিমের বিক্রয় মূল্য বিক্রয় মূল্য 100 টাকা। এক্ষেত্রেও আমরা একটি ডিমের বিক্রয় মূল্য বের করব। অতএব একটি ডিমের বিক্রয় মূল্য, যেহেতু 8 থেকে 1 কম চাইলে ভাগ হয় 100/8 টাকা। তাহলে এটাকে কাটাকাটি করলে হচ্ছে 4 দুগুণে 8, 4 25, 100, 25/2 এত টাকা। এখন আমরা খেয়াল করি বলেছে শতকরা লাভ কত হবে। লাভ যেহেতু ওরা বলেই দিয়েছে, তাহলে আমাদের বিক্রয় মূল্য বেশি ছিল, কম টাকায় কিনে আমরা বেশি টাকায় বিক্রয় করেছি, এজন্য আমাদের লাভ হয়েছে। তাহলে আমাদের বিক্রয় মূল্য বেশি ছিল, তাহলে লাভটা আমরা বের করব বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য করে। এখন লাভ বের করতে গেলে আমরা বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য করেছি। বিক্রয় মূল্য আমরা পেয়েছি 25/2 এবং ক্রয় মূল্য পেয়েছি 10। তাহলে এটাকে মাইনাস করলে আমরা পাই 2 লসাগু 25 মাইনাস 10 সাথে 2 গুণ করলে হয় 20 এত টাকা, অর্থাৎ 5/2 টাকা আমরা লাভ পেয়েছি। এখন বলেছে শতকরা লাভ কত হবে। লাভ সবসময়, লাভ এবং ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর হয়। এখন আমরা যদি শর্টে করি তাহলে এভাবে করতে পারি, আমি ডিটেলসেও দেখাই দিচ্ছি। শতকরা লাভ, আমাদের যেটা লাভ সেটা উপরে বসবে, যেটা ক্রয় মূল্য, আমি বলেছি ক্রয় মূল্যের উপর লাভ হয়, ক্রয় মূল্য সেটা নিচে বসবে, 10 ছিল, ইন্টু যেহেতু শতকরা বলেছে 100 দিয়ে গুণ এত %। তাই আমরা পাবো 5/2, এটা যেহেতু ভাগ, আর 10-এর নিচে অবশ্যই 1 আছে, যে কোনো সংখ্যার নিচে 1 থাকে হর, তাহলে এটাকে যদি এই ভাগ ছিল এটা গুণ দিয়ে আমরা এটা উল্টে দিতে পারি। তাহলে 1 উপরে নিচে
10 ইন্টু 100 এত পার্সেন্ট, 10 হচ্ছে, এটাকে দিয়ে কাটলে 5 হচ্ছে, 5 ইন্টু 5 25%। এভাবে যদি করতে আপনাদের অসুবিধা হয় বা এটা শর্টে দেখালাম, আমি এটা একটু ডিটেলসে দেখাই। এই জিনিসটাই ডিটেলসে দেখাচ্ছি যে শতকরা লাভ অর্থাৎ ক্রয় মূল্যের উপর লাভ হয়। ক্রয় মূল্য ছিল আমাদের 10 টাকা, তাহলে আমরা লিখব 10 টাকায় লাভ হয়, 10 টাকায় লাভ 5/2 5/2। 1 টাকায় লাভ, তখন আমাদের 10 নিচে ভাগ হয়ে যাবে, তাহলে 5/2 ইন্টু 10, অ্যাট লাস্ট 100 টাকায় লাভ, শতকরা বলেছে এই জন্য 100 টাকায়, তাহলে 5 ইন্টু 100/2 ইন্টু 10। দেখেন একই জিনিস পেয়েছি, 5 ইন্টু 100 নিচে 2 ইন্টু 10, একই জিনিস পেয়েছি। আপনারা লিখে করলে এভাবে করবেন, আর যদি শর্টে এভাবে করতে পারেন একবারে করবেন, তাহলে এটা সমান আমাদের 25% আসবে। তাহলে আমাদের আনসার গ 25%। 4 নম্বর অঙ্কে বলেছে 17 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজটি হবে, দেখেন দেওয়া আছে সমবাহু, সমদ্বিবাহু, সমকোণী, স্থূলকোণী। আচ্ছা, সমবাহু অর্থাৎ যে ত্রিভুজের 3টা বাহুই সমান। এখানে দেখেন 17, 15, 8 কোনো বাহুই সমান নয়, তাহলে সমবাহু ত্রিভুজ হবে না। সমদ্বিবাহু অর্থাৎ 2টা বাহু সমান, এখানে 3টায় আলাদা আলাদা বাহুর পরিমাণ, অতএব 2টা বাহু সমান নাই, সমদ্বিবাহু ত্রিভুজ নয়। স্থূলকোণী ত্রিভুজ এবং সমকোণী ত্রিভুজ আছে। সমকোণী ত্রিভুজ প্রকাশ করতে গেলে আমরা পিথাগোরাসের উপপাদ্য জানি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। খেয়াল করেন অতিভুজ সব থেকে বেশি হয়, তাহলে এটাকে আমরা 17 ধরতে পারি। তাহলে আমরা আগে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার করে দেখি যে অতিভুজ স্কয়ারের সমান হয় নাকি, যদি হয় তাহলে সেটা সমকোণী ত্রিভুজ। তাহলে 15 স্কয়ার যদি করি প্লাস 8 স্কয়ার করলে আমরা পাচ্ছি, 15 স্কয়ার করলে হচ্ছে 225 প্লাস 8 স্কয়ার করলে হচ্ছে 64, দুইটা যোগ করলে আমরা পাচ্ছি 289, এটা আমরা পাচ্ছি। এখন অতিভুজ স্কয়ার ইকুয়াল টু আমরা পেয়েছি এটা, অতিভুজ ছিল আমাদের 17কে স্কয়ার করলে আমরা যে মানটা পাই সেটাই হলো 289। 17 ইন্টু 17 করলে আমরা পাই 289, সেটাই আমাদের অতিভুজ স্কয়ারের সমান হচ্ছে। তাহলে আমাদের এই শর্ত ফুলফিল করছে, তাহলে আমাদের এইটা ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। 5 নম্বরে বলেছে log x 3/2 ইকুয়াল টু -1/2 হলে x এর মান কত। দেখেন আমরা যেটা জানি log an ইকুয়াল টু x হলে এর পাওয়ার x, a টু দি পাওয়ার x ইকুয়াল টু n, এটা আমরা জানি। তাহলে আমাদের দেওয়া আছে এটা, তাহলে a টু দি পাওয়ার x অর্থাৎ x টু দি পাওয়ার -1/2 ইকুয়াল টু আমরা 3/2 লিখতে পারি। x টু দি পাওয়ার -1/2 ইকুয়াল টু 3/2, বা যেহেতু মাইনাস আছে সেহেতু আমরা 1-এর নিচে পাঠিয়ে দিব। কোনো কিছুর পাওয়ার যদি মাইনাস থাকে সেটা 1-এর নিচে হর আকারে থাকে, x টু দি পাওয়ার হাফ ইকুয়াল টু 3/2। এখন কোনো এই চলকের পাওয়ার হাফ অর্থাৎ রুট লিখলে আমরা সেটা এরকম, যদি √x থাকে তাহলে এটার পাওয়ার আমরা হাফ লিখতে পারি। তাহলে আমরা এখানে লিখতে পারি
রুট এক্স ইকুয়াল টু 3/2। এখন আমরা আর গুণন করব 3 রুট এক্স, এটা গুণ, আর 2 × 1 গুণ। 3 রুট এক্স ইকুয়াল টু 2 × 1 2। যেহেতু রুট এক্স আছে, আমাদের এক্সের মান বের করতে হবে, তাহলে রুটটা উঠাইতে হবে। তার জন্য আমরা স্কোয়ার করব উভয় পাশে। 3 রুট এক্স এর হোল স্কোয়ার ইকুয়াল টু 2 স্কোয়ার, বা 3 স্কোয়ার করলে হয় 9। রুট আর স্কোয়ার কেটে গেলে হচ্ছে এক্স ইকুয়াল টু 2 স্কোয়ার করলে হচ্ছে 4, বা এক্স ইকুয়াল টু 9 এখানে গুণ আকারে ছিল, এপাশে গিয়ে ভাগ হয়ে যাবে 4/9। তাহলে আমাদের অ্যান্সার ক। ওকে, সবাই ভালো থাকবেন এবং পরবর্তী ক্লাসের জন্য আমার চ্যানেলের সাথেই থাকুন, এবং সবাই বাসায় অঙ্কগুলো প্র্যাকটিস করুন, তাহলে আর কোনো প্রবলেম হবে না আশা করছি। আসসালামু আলাইকুম।